আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মাউন্ট মাঙ্গানুই টেস্ট বাংলাদেশ জিতেছিল 2022-এ। তারপরের ম্যাচটা কি ছিল সেটা কি আমাদের কারো মনে আছে? প্রথম টেস্টটা বাংলাদেশ জিতেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং অবিস্মরণীয় একটা জয় নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশের তাদের ঘরের মাটিতে প্রথম জয়। 8 উইকেটের ওই জয়টার পর মনে হচ্ছিল যে সেটাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে ক্রাউনিং অ্যাচিভমেন্ট। ঘটনাটা 4 বছর আগের। তারপর দ্বিতীয় টেস্টটায় কি হয়েছিল? ক্রাইস্টচার্চের এই টেস্টটা অনেকে ভুলে যেতে চাইবেন, কারণ সেই ম্যাচটাতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারে এবং এই ম্যাচটা আসলে একটা বড় প্রমাণ দেয় যে বাংলাদেশ সাধারণত টেস্ট ক্রিকেটেও তারা যে একটা ইনকনসিস্টেন্ট টিম, তাদের উপর যে আসলে ভরসা রাখা যায় না, কিংবা তারা যে একটা ম্যাচ জেতার পরে পরবর্তীতে ওই একই সিরিজেই যে তারা রেপ্লিকেট করবে তাদের পারফরমেন্স, সেটা যে তারা পারছে না বা পারে না দেশের বাইরে স্পেশালি, সেটার কিন্তু একটা বড় প্রমাণ ওই মাউন্ট মাঙ্গানুই টেস্টের পরবর্তী যে টেস্টটা অনুষ্ঠিত হয়েছিল ক্রাইস্টচার্চে, ঠিক সেই টেস্টটাতে আমরা প্রমাণ পেয়ে গিয়েছিলাম। নিউজিল্যান্ড ডেফিনেটলি প্রথম টেস্টটা হেরে যাওয়ার পর হাতে ঘা লেগেছে, তাদের ইগোতে লেগেছে এবং তারা সেকেন্ড ম্যাচটায় তোড়জোড় নিয়ে নেমেছিল বাংলাদেশকে মোটামুটি ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল এবং একেবারে ঘাসের একটা উইকেট, গ্রিন টপ ক্রাইস্টচার্চের এক্সট্রা বাউন্স সুইং সবকিছু ধরে তারা তাদের পেস বোলারদেরকে সাজিয়ে প্রস্তুত করেছিল সেই উইকেটটা এবং বাংলাদেশ সেখানে গিয়ে বিরাট বড় একটা ধরা খেয়ে যায়। অবভিয়াসলি নিউজিল্যান্ড সেই ম্যাচটায় আগে ব্যাটিং করেছিল এবং দেখেন সেখানে টম লেথাম ওপেনিং ব্যাটার, তিনি 252 রান করেছিলেন, তার ক্যারিয়ার সর্বোচ্চ। ডেভন কনওয়ে একটা সেঞ্চুরি পেয়েছিলেন, টম ব্লান্ডেল 50 অর একটা রান করেছিলেন এবং তারা 521 রান করে 129 ওভার বাংলাদেশকে খাটিয়ে তারপর কিন্তু ডিক্লারেশন দিয়েছিল 6 উইকেট হারিয়ে। এবং সেই ম্যাচটাতে আগের ম্যাচের হিরো এবাদত, তিনি 30 ওভার বল করে 143 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। শরীফুল সেই ম্যাচে ছিলেন, তিনি 2 উইকেট পেয়েছিলেন। বাদ বাকিরা কিন্তু তেমন কিছুই করতে পারেননি। সো বোঝাই যাচ্ছিল যে সেই দ্বিতীয় টেস্টটাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে তাদের জায়গা বুঝিয়ে দেওয়ার একটা পরিকল্পনায় নেমেছিল। 521 6 উইকেটে করার পর বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, এই ক্রাইস্টচার্চের গ্রিন টপে বাংলাদেশ একেবারে সিঙ্গেল ডিজিটসে হাবুডুবু খেতে থাকে এবং টপ অর্ডারটা ধসে যায়, 6টা উইকেট পড়ে যায়। ইয়াসির আলী, রাব্বি, নুরুল হাসান, সোহান তারা শেষ দিকে একটু পার্টনারশিপ করার চেষ্টা করেও লাভ হয়নি। 126 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 42 ওভার ব্যাট করে এবং সেখানে 4জন পেস বোলারই ছিলেন এই নিউজিল্যান্ডের টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নেল ওয়াগনার, 4জন মিলেই বাংলাদেশকে জাস্ট শেষ করে দিয়েছেন। 5 উইকেট পেয়েছিলেন বোল্ট, 3 উইকেট পেয়েছিলেন সাউদি, 2টো উইকেট পেয়েছিলেন কাইল জেমিসন। সো বোঝাই যাচ্ছে যে নিউজিল্যান্ড কিভাবে করে আসলে বাংলাদেশকে 4 বছর আগে এভাবে করে বিধ্বস্ত করেছিল এবং তারপর ফলো অনে বাংলাদেশ পরে ডেফিনেটলি এবং ফলো অনে ইম্পোজ করে নিউজিল্যান্ড বাংলাদেশকে যে নাও তোমরা ইনিংস ব্যবধানে হারার একটা সিচুয়েশন ফেস করো। এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাচ বেটার করেছিল। লিটনের একটা সেঞ্চুরি ছিল, এন্টারটেইনিং নক। টপ অর্ডারের 4জন লিটনের উপরে যারা ছিলেন তারা সবাই ডাবল ডিজিট ছুঁতে পেরেছিলেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। তারপরও দিন শেষে 278 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায় এবং এই ক্রাইস্টচার্চ টেস্টটা বাংলাদেশ হেরে যায় ইনিংস এবং 117 রানে। এত কথা কেন বলছি? প্রায় 3 মিনিট ধরে কিন্তু আমি আলোচনা করছি এবং এত কথা বলার একটাই কারণ, অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের যে দ্বিতীয় টেস্টটা মাকাইতে অনুষ্ঠিত হবে আগামীকাল সকালেই ভোরবেলায়, আপনারা অ্যালার্ম দিয়ে রাখবেন 6টার সময় খেলা শুরু হচ্ছে। এই ম্যাচটার আগে কেন মাউন্ট মাঙ্গানুই টেস্টের বিষয়টা বলছি, কারণ প্রথম টেস্টের সময় যখন তৃতীয় দিন শেষ হয়েছে তখন আমার মনে হচ্ছিল যে এটা মাউন্ট মাঙ্গানুই টেস্টের একটা ধারণা আমরা পাচ্ছি, ডারউইনে এই ধরনের একটা সিচুয়েশন হয়তো হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ ম্যাচটা জিতে যেতে পারে। এবং জিতেছে বাংলাদেশ, 9 উইকেটে জিতেছে। 8 উইকেটে জিতেছিল 2022-এর মাউন্ট মাঙ্গানুই টেস্ট। সেটার ফলো আপ টেস্ট ম্যাচটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এইটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। পুরো বিশ্বকে নাড়া দিয়েছেন, পুরো বিশ্বর চোখ আপনার দিকে এই মুহূর্তে। ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে খেলছে, পাকিস্তান ইংল্যান্ডের সাথে খেলছে, তবে চোখটা কিন্তু পুরো ক্রিকেট বিশ্বের পড়ে আছে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টটা নিয়ে, যে বাংলাদেশকে ফলো আপ করতে পারবে কিনা, বাংলাদেশকে কনসিস্টেন্সি দেখাতে পারবে কিনা, তাদের ফার্স্ট ম্যাচের জয়টাকে একটা ফ্লুক ছিল কিনা যেটা তারা মেনটেন করতে পারবে না। এখন এই চ্যালেঞ্জটাই কিন্তু বাংলাদেশের সামনে রয়েছে আগামীকাল দ্বিতীয় টেস্টে। এখন ক্রাইস্টচার্চ হতে দেওয়া যাবে না, এই পরিকল্পনায় বাংলাদেশ যদি যেতে চায় তাহলে প্রথমত তাদের মধ্যে সেই বিলিফটা থাকতে হবে যে আমরা এই সিরিজটা জিততে পারি। এবং সিরিজ জিততে হলে এই ম্যাচ আইদার জিততে হবে না হলে ড্র করতে হবে, তাহলেই কিন্তু আপনি সিরিজটা জিততে পারবেন। অস্ট্রেলিয়া জিতে গেলে তো সিরিজটা টাই হয়ে গেল, বাংলাদেশ আলটিমেটলি সিরিজটা জিততে পারছে না। উইকেটের যে ধরন, গ্যাবার কিউরেটার গিয়েছেন এবং অনেকেই ধারণা করছেন যে এই উইকেটটা আরো বেশি পেস অ্যান্ড বাউন্স অফার করবে, ডারউইনের মতো হবে না, ডেফিনেটলি বেটার পেস অ্যান্ড বাউন্স এই উইকেটটা অফার করবে, যেটা অস্ট্রেলিয়ান বোলারদের জন্য একটা হেভেন বলা যায়। এবং অস্ট্রেলিয়ান যে পেস অ্যাটাক ফার্স্ট টেস্টেও তারা ছিল,
আলটিমেটলি উইকেটের স্লোনেসের কারণেই হোক কিংবা ল্যাক অফ মুভমেন্ট এবং বাউন্সের কারণেই হোক, তারা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের সেভাবে বেগ দিতে পারে নাই, নিজেরাও স্ট্রাগল করেছে এবং দিন শেষে ম্যাচটা তারা হেরেছে। দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার 11টা কিন্তু চলে এসেছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অস্ট্রেলিয়ান 11-এ বাকি সবাই একই আছেন, শুধুমাত্র ওয়েদারেল যিনি ওপেনিং ব্যাটার, প্রথম টেস্টে 2 ইনিংসে ফ্লপ করেছিলেন, তার জায়গায় অভিজ্ঞ ম্যাথিউ রেনশকে ইনক্লুড করেছে তারা। আরও একজন লেফট হ্যান্ডেড ব্যাটার, ওপেনিং স্লটে তিনি ট্রাভিস হেডের সঙ্গে খেলবেন। সো একটাই পরিবর্তন, বাদ বাকি সবাই একই আছেন। আমরা বোলারের কথা ভাবছিলাম তিনি ইনক্লুডেড হবেন কিনা 11-এ, তিনি হননি। তার মানে ক্যামেরন গ্রিন তিনি থাকছেন ফোর্থ পেসার হিসেবে, এছাড়া মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং হেজেলউড তো আছেনই, এবং সেই সাথে বাউ ওয়েবস্টার তিনিও পেস বোলিংটা করতে পারেন। সো আলটিমেটলি 5জন পেস বোলিং অপশন আছে, নেথান লায়ন তাদের আছে, ট্রাভিস হেড তাদের আছে, 6-7টা বোলিং অপশন নিয়ে অস্ট্রেলিয়া আসছে, বাট প্রিডমিনেন্টলি পেস বোলিং ওরিয়েন্টেড। ফার্স্ট টেস্টের সঙ্গে এই টেস্টের বোলিং অ্যাটাকের কোনো পরিবর্তন নাই, বাট উইকেট এবং উইকেটের ধরন, কন্ডিশনের কিছুটা পরিবর্তন হচ্ছে, এবং সেটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ক্রাইস্ট চার্চের স্মৃতিটা আমি মনে করি যে বাংলাদেশের আবার রিকল করা উচিত। মমিনুল হক, লিটন দাস, তাদের আবারও এই স্মৃতিটা এই প্লেয়ারদেরকে এখনই জানানো উচিত যে দেখো এই ঘটনা আগে ঘটেছিল, আমরা ইনিংস হেরেছিলাম, আগের ম্যাচটা অভাবনীয় একটা জয় পেয়েছি, পরের ম্যাচে আমরা ইনিংস হেরেছি। এই ব্যাপারটা ঘটতে দেওয়া যাবে না এই টেস্টে, এবং বাংলাদেশ সেই হিসেবটা যদি করতে চায়, যদি এই টেস্ট ড্র করতে চায় কিংবা জিততে চায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন পন্থায় আসতে হবে। অস্ট্রেলিয়াকে আননোন ফ্যাক্টরস দিয়ে আসলে ঘায়াল করতে হবে। অস্ট্রেলিয়া এখন হাসান মাহমুদকে নিয়ে অনেক বেশি সচেতন, তাসকিনকে নিয়ে অনেক বেশি সচেতন। ভালো হয়েছে যে শরীফুল সেকেন্ড টেস্টের জন্য অ্যাভেলেবল আছেন, কারণ তাকে অস্ট্রেলিয়ানরা এর আগে খেলেনি, সুতরাং তিনি কি প্রবলেম বা কি থ্রেট ফেস করতে পারেন সেটার ব্যাপারে নিশ্চয়ই অস্ট্রেলিয়ানরা ডেটা অ্যানালাইসিস করেছেন, বাট অবভিয়াসলি তাকে ফেস করেননি। এবং লাস্ট যখন শরীফুলকে তারা ফেস করেছিলেন ঘরের মাটিতে, সেখানেও কিন্তু শরীফুল দারুণ বোলিং করেছিলেন। সো তিনি যে একটা থ্রেট হতে পারেন সেটাও তারা জানে। আননোন ফ্যাক্টরটা কি এই জায়গায়? আননোন ফ্যাক্টর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তারা তাদের ব্যাটিংটাকে আর একটু বোলস্টার করতে পারে এই জায়গাটায়, কারণ এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ সাথে ব্যাটিং করছেন এবং তারপর হচ্ছে বাদবাকি বোলাররা যারা আছেন। সো বোলিংয়ের শক্তি আপনি একটুখানি কম্প্রোমাইজ করবেন কিনা এই টেস্টের জন্য, সেটাই হচ্ছে আমার প্রশ্নটা। কারণ আপনার ব্যাটিংটাকে আরেকটু বোধহয় ভারী করা দরকার আছে, এবং এই ধরনের উইকেটে আপনার যদি সার্ভাইভ করতে হয়, ডেফিনেটলি টপ অর্ডার থেকে তো আপনি ভালো কিছু আশা করবেনই, বাট ইন কেস যদি কোলাপস হয়ে যায়, মিডল বা লেট মিডল অর্ডারে পরবর্তী ব্যাটাররাও যেন মানে রেজিস্ট্যান্সটা দিতে পারেন বা তাদের সেই কোয়ালিটিটা থাকে এই ধরনের সিচুয়েশন কাউন্টার দেওয়ার জন্য, কিংবা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে বাংলাদেশ বুঝতে পারছে যে আমাদের আসলে কাউন্টার অ্যাটাক করা ছাড়া উপায় নেই, ডিফেন্ড করে আমরা টিকতে পারবো না, সেই সময় এমন একজন কাউকে হয়তো ইনক্লুড করলে ভালো, যিনি ইম্প্যাক্ট রাখতে পারবেন। সো সৌম্য সরকার কি সেই জায়গাটাতে চলে আসতে পারেন কিনা? সৌম্য সরকারের রেকর্ড নিউজিল্যান্ডের সাথে, সেই নিউজিল্যান্ডের কথা কেন বলছে, বিকজ ইটস এ সিমিলার কন্ডিশন টু অস্ট্রেলিয়া। সো সৌম্য সরকার তিনি সেনা নেশনদের বিরুদ্ধেই ভালো খেলেন, নিউজিল্যান্ডের সাথে তাদের ঘরের মাটিতে ভালো খেলেন, তার টেস্টের সেরা পারফরমেন্সগুলো নিউজিল্যান্ডের সাথে এসেছে। 6টা ইনিংস ব্যাট করেছেন নিউজিল্যান্ডের মাটিতে 3টা টেস্টে, সেখান থেকে 320 রান করেছেন, একটা 50 একটা সেঞ্চুরি আছে, অ্যাভারেজ 53 এর উপরে, স্ট্রাইক রেটটা 70-এর উপরে। সো সৌম্য সরকার নোজ হাউ টু ব্যাট ইন দিস কাইন্ড অফ কন্ডিশনস, এবং তার ব্যাটিং স্টাইলটা স্যুট করে এই সেনা নেশনের পেস বাউন্স এই জায়গাগুলোতে। এখন সৌম্যকে ওপেন করাবেন না ডেফিনেটলি, কারণ আমার মনে হয় যে নিউজিল্যান্ডের এগেনস্টেও সৌম্য তিনি কিন্তু তার সফল ইনিংসগুলোর মধ্যে একটাতে তিনি ওপেনিং করে 80 করেছিলেন, বাট 5 নম্বরে ব্যাট করেছিলেন হ্যামিল্টনে 2019-এর টেস্টে, সেই টেস্টে কিন্তু তিনি 149 রান করেছিলেন, সেইটা 5 নম্বরে ব্যাট করতে নেমে, এবং ওই একই টেস্টে তিনি আবার 2টো উইকেটও পেয়েছেন। সৌম্য সরকারের একটা আন্ডার রেটেড ব্যাপার হচ্ছে তিনি মিডিয়াম পেসটা যে করেন এটা কিন্তু এফেক্টিভ হতে পারে রেড বলে। এনসিএল-এ তিনি হাইয়েস্ট রান স্কোরার হয়েছিলেন গত মৌসুমে, এবং তার পাশাপাশি তিনি কিছু বোলিংও করেছেন। তার ওভারঅল ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 72টা উইকেট আছে, টেস্ট ক্রিকেটেও তার 4টা উইকেট আছে, যার মধ্যে 2টো উইকেটই তিনি পেয়েছেন ওই হ্যামিল্টন টেস্টটাতে। 68 রানে 2 তার বেস্ট বোলিং ফিগার এগেনস্ট নিউজিল্যান্ড ইন দোজ কাইন্ড অফ কন্ডিশনস। সো সৌম্য সরকারকে আমরা সিউডো ফোর্থ পেসার অপশন হিসেবে প্লাস ব্যাটিং রিইনফোর্সমেন্ট হিসেবে এই 11-এ রাখতে পারি কিনা, সেটা কিন্তু একটা পজিটিভ অপশন হয়ে যেতে পারে। এখন তর্কটা এই জায়গায় আছে, সেটা নিয়ে হয়তো পরবর্তীতে কথা বলা যেতে পারে, ম্যাচটা শুরু হলে বুঝতে পারবো, বাট একাদশে আমি মনে করি যে শরীফুল তাকে ইনক্লুড করতে হবে। মোস্ট লাইকলি তিনি এবাদতের জায়গাটা নেবেন বা তাসকিনের জায়গা নেবেন যদি তাসকিন ফিট না থাকেন। আইদার অফ এবাদত তাসকিনের জায়গায় শরীফুল ঢুকছেন, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। হাসান মাহমুদ তিনি খেলবেনই ফর শিওর। তাইজুলের জায়গায় আমার মনে হয় সৌম্য সরকারকে যদি আমরা ইনক্লুড করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেহেদী মিরাজের স্পিনটাও পাচ্ছি, আবার মমিনুল হক সৌরভের লেফট আর্ম স্পিনও পাবো যদি প্রয়োজন হয়। তো মেহেদী মিরাজ যেহেতু ডানহাতিদের বিরুদ্ধেও দুর্দান্ত বোলিং করেছেন ফার্স্ট টেস্টে, আমার মনে হয় যে তাকে দিয়ে ডানহাতিদের এগেনস্টেও বোলিং করানো যাবে। ম্যাচ আপসের জন্য তাইজুলকে আনতেই হবে সেরকম কোনো ফ্যাক্টর আমার মনে হয় না এখানে কাজ করার দরকার। উল্টো আমাদের একটা ফোর্থ পেস বোলিং অপশন যদি থাকে,
সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট রোল তিনি হয়তো প্লে করতে পারেন। বাউ ওয়েবস্টার যে কাজটা করেছেন অস্ট্রেলিয়ার জন্য, একটা প্রান্ত একটা পয়েন্টে প্লাগ করছিলেন বা ইরিটেটিং একটা লাইনে বল করে যাচ্ছিলেন, বা মুভমেন্ট ব্যবহার করে তিনি হয়তো আননোন ফ্যাক্টর হিসেবে উইকেট তোলার চেষ্টা করছিলেন। সৌম্য সেই একই কাজটা হয়তো বোলিংয়েও করতে পারবেন। প্লাস মিডল অর্ডার, লেট মিডল অর্ডারের ব্যাটিংটা, সেকেন্ড নিউ বল কন্টেন্ট করার বিষয়টা, বাংলাদেশ যদি ফার্স্ট 80 ওভার সার্ভাইভ করে ফেলে সামহাও, সেই জায়গাটার মধ্যে লিটনের পাশাপাশি যদি সৌম্যও থাকেন, আমার কাছে মনে হয় যে দ্য ব্যাটিং লাইন আপ উইল বি ভেরি মাচ বোলস্টার্ড। এবং এই ধরনের স্পাইসি উইকেটে বোধহয় একটা এক্সট্রা ব্যাটার যিনি আবার পেস বোলিং করতে পারেন, এরকম একটা অপশন রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে পারে এবং অস্ট্রেলিয়াকে সেটা ট্যাকটিক্যালি একটা ধাক্কা দিতে পারে। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। বাংলাদেশের 11টা কেমন হওয়া উচিত? সৌম্য সরকার কি অ্যাজ আ ফোর্থ পেসার তিনি কি থাকতে পারবেন কিনা, সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।